আজকে ভার্সিটির প্রথম দিন। এই ভার্সিটি নিয়ে আমাদের সকলের মনে এক একজনের এক এক রকম ভালোবাসা কাজ করে। যেমন ধরেন, ভার্সিটিতে ওঠা মানে নিজের মতো চলা, বাসা থেকেও আগের মতো চাপ না দেওয়া। ভার্সিটি ওঠার মানেই হলো নিজে ম্যাচিউর হয়ে ওঠা। আর আমরাও এই আশেই থাকি যে কবে ভার্সিটিতে পা দেব আর নিজের মতো করে চলতে পারবো। কিন্তু আমরা ভার্সিটিটাকে যত সহজভাবে দেখি, আসলে রিয়েলিটিতে কিন্তু এটা মোটেও ঠিক না। রিয়েলিটিতে এটা হলো আমাদের নতুন একটা যুদ্ধ। কেননা ভার্সিটিতে এখন শুধু পড়ালেখায় সীমাবদ্ধ না, এখন ভার্সিটিতে শুরু হয় র্যাগিংয়ের নামে নানান ধরনের বিশৃঙ্খলা। আর এই র্যাগিং এমন একটা জিনিস যার ফলে দেখা গেছে অনেক মানুষের জীবন চলে গেছে। তাই সবার উদ্দেশ্যে একটাই কথা, র্যাগিংকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যার জন্য কিনা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। র্যাগিং এতটুকু সীমাবদ্ধ রাখবেন যেটুকুতে সীমাবদ্ধ থাকলে সবাই তার নিজের মতো ঠিক লাইফটা লিড করতে পারবে। তো চলেন এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম প্রিন্স আহমেদ সুজন, আর বরাবরের মতো আরও একটা গল্প নিয়ে আমি হাজির হলাম। তো চলেন গল্পে ফিরে যাই। আমার আব্বু একজন বিজনেসম্যান আর আমার আম্মু একজন গৃহিণী। আমার আব্বু যেমন বিজনেসম্যান, তার পাওয়ারটাও অনেক, কিন্তু আমি আসলে তার পাওয়ারের মিসইউজ করি না বা কারোর সাথে আমার বাবার পাওয়ার নিয়ে শো অফ করি না। বাট আমার সাথে কেউ লাগতে আসলে তাকে আমি ছেড়েও দিই না। তো চলেন এবার গল্পে ফিরে যাই। আমি ঘুমিয়ে আছি, তখন আমার বন্ধু রায়হান আমাকে ফোন দিয়ে বলতে শুরু করলো, ওই শালা বস্তি, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন তুলছিস না কেন? ওই শালা, আমি বসতে হলে তুই কি? হ্যাঁ, তুইও তো গাইয়া খ্যাত, নিজে খ্যাত হয়ে আবার আমাকে বলতেছে বসতি। আচ্ছা, ফালতু কথা বাদ দে, এখন বল ফোন দিয়েছিস কেন? ওই শালা, তুই না বললি আজকে ভার্সিটিতে যাবি, তাই তো আমরা সবাই প্ল্যান করলাম যে একসাথে ভার্সিটি যাব। আমরা সবাই রে আমরা সবাই রেডি, বাট তোর তো কোনো খবরই নেই, সে কখন থেকে ফোন দিচ্ছি। সরি সরি, আসলে আমার খেয়ালই ছিল না যে আজকে আমি ভার্সিটি যাব। আসলে কালকে একটু বেশি রাত করে ঘুমিয়েছি, তো তাই ভার্সিটির কথা মনে ছিল না। বেশ, বেশি রাত করে ঘুমিয়েছিস কেন? হ্যাঁ, কার সাথে টাঙ্কি মারলি? কে সেই মেয়েটা? হ্যাঁ রে, আমাদের তো বললি না। ওই শালা, তুই খুব ভালো করে জানিস আমি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারি না, আর আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তুই জানিস না আমি রাতে ভয়েস করি, তারপর একটু একটু গেম খেলি। এজন্যই তো আমার ঘুমাতে দেরি হয়ে যায়, তাই তো সকালে উঠতেই পারি না। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এখন নাটক বাদ দে। এখন বল যে তোর কাছে কতক্ষণ এখন বল যে তোর আসতে কতক্ষণ লাগবে। আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি বল, না হলে আমরা তোকে ছাড়াই ভার্সিটিতে চলে যাব। রাগ করিস না মামা, তুই 10 মিনিট ওয়েট কর, আমি 50 মিনিটে আসতেছি। প্লিজ মামা, আমাকে রাইখা যাস না। কি বললি তুই? আমরা 10 মিনিট অপেক্ষা করব আর তুই 50 মিনিটে আসবি? শালা, মেরে তোর মাথা ফাটিয়ে দিব। ফাজলামি করিস আমাদের সাথে? আরে ভাই, মুখ ফসকে বের হয়ে গেছে, রাগ করিস কেন? তোরা ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসি, একটু ওয়েট কর। এরপর রায়হানকে আর কোনো কথা বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে বাইকের চাবিটা নিয়ে বের হয়ে পড়লাম রায়হানের কাছে। আর রায়হান শুধু একা দাঁড়িয়ে আছে তা না, ওর সাথে দাঁড়িয়ে আছে রাফি আর আবির। আমরা তিনজন স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত একসাথে পড়ালেখা করেছি। আমরা চারজন যেমন ভালো তেমনি আবার খারাপ। এমন কোনো দুষ্টুমি নেই যে আমরা চারজন করি না। আমাদের চারজনের দুষ্টুমি যেমন কারো গাছে ডাব চুরি করা, কারো গাছের আম, কারো গাছে লিচু, কারো গাছের তেঁতুল, সবই গায়েব করে ফেলি। এমনকি আবিরের গার্লফ্রেন্ডের বাসায় চুরি করতেও আমরা দ্বিধাবোধ করি না। তো চলেন এমন একটা কাহিনী থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসে। আমি, রায়হান আর রাফি ডিসাইড করলাম যে আজকে নীলাদের বাসায় যে ডাব গাছটা আছে ওটা থেকে ডাব পেড়ে খাবো। এরও একটা কারণ আছে, আর তা হলো আমরা চারজন মিলে টঙের দোকানে বসে সিগারেট খাচ্ছিলাম। আর নীলার বাবা আমাদের সবার বাসায় বিচার দেয় যে আমরা সিগারেট খাই। আমরা চাইলে আরো অনেক বড় কাহিনী ঘটাতে পারতাম, কিন্তু নীলা আবার আবিরের গার্লফ্রেন্ড, তাই আমাদের অল্পতে কিছু করতে হবে। তাই তো আমরা সবাই ডিসাইড করি যে নীলাদের ডাব গাছ থেকে ডাব চুরি করে খাবো। যেমন কথা তেমন কাজ। সবাইকে জানানো হলে সবাই রাজি হলো, শুধু আবির বাদে। আবির বলতে শুরু করে, ভাই, তোরা খা, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে তোদের সাথে নিস না। কেননা নীলা যদি জানতে পারে যে আমিও তোদের সাথে ছিলাম, তাহলে আমার সাথে আর কথাই বলবে না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে। এরপরে যাওয়ার আগে আপনাদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো
চ্যানেলটা প্রচুর পরিমাণে ডাউন আছে। আপনারা শুধু লাইক আর যেমন কমেন্ট পারেন একটু কমেন্ট করবেন, জাস্ট হাই হ্যালো কমেন্ট শেষ, মানে যত পারেন কমেন্ট করবেন আর সবগুলা ভিডিওতে একটু লাইক দিবেন। চ্যানেল প্রচুর পরিমাণে ডাউন আছে, আশা করি আমার কথাটা আপনারা রাখবেন। তো থ্যাংক ইউ। আচ্ছা, এখন গল্প ফেরা যাক। তখন পাশ থেকে রাফি বলতে শুরু করে, হ্যাঁ মামা, আমরা তোরে ছাড়া ডাব চুরি করে খাই, আর তোরে যদি নীলা জেরা করে তাহলে বলবি যে আমরা চুরি করছি আর তুই পার পেয়ে যাবি, তাই না? তোকে আমরা খুব ভালো করে চিনি, ফাঁসতে হলে সবাই একসাথে ফাঁসবো। রাফি, ঠিক কথা বলেছিস, 100% রাইট। শালায় আমাদের বাঁচিয়ে দিয়ে নিজে ধান্দা করবে, তা তো হবে না। না না বন্ধু, আমি কিছুই বলবো না, তাও আমারে ছেড়ে দে প্লিজ বন্ধু। তোরা বুঝতে পারছিস না কেন? নীলা যদি এই বিষয়ে জানতে পারে আমাকে মেরে তক্তা বানিয়ে ফেলবে। প্লিজ বন্ধু, আমাকে ছেড়ে দে, বিশ্বাস কর বন্ধু, আমি কাউকে কিছু বলবো না। বিশ্বাস নানি গেছে পাট খেতে, আর তুই বলছিস কি না আমরা তোকে বিশ্বাস করব? বলি, আমাদেরকে গাধা পেয়েছিস নাকি? হ্যাঁ, অত কথা বলতে চাই না, তুই আমাদের সাথে যাবি মানে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। তোরা যদি আমার কথা না শুনিস তাহলে আমি আত্মহত্যা করব, তাও আমি তোদের সাথে যাব না। আইসে আমার আত্মহত্যাকারী রে, যে কিনা একটা মশাও মারতে গেলেও মইতা দেয়, আর সে আসে সুইসাইড করবে। হলা, তোর পাওটাই লোক কম মার। আর তুই আমাদের সাথে যদি না যাস তাহলে তোর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। তোরা সবাই কি বলিস? তারপর ওরা সবাইও আমার সাথে একমত হলো। তারপর রাফি কিছুক্ষণ ভেবে ডিসাইড নিল যে আমাদের সাথে যাবে। তারপর আর কি, যেটা ভাবা সেই কাজ। আমরা সবাই মিলে চলে গেলাম নীলাদের বাসায়। তারপর গাছের সবগুলো ডাব চুরি করে নিয়ে আমরা খেয়ে সাবার করে দিলাম। তারপর পরের দিন আমাদের সবার বাসায় বিচার এলো যে আমরা নাকি ওনার ডাব গাছের ডাব চুরি করেছি। তারপর আর কি সরি বলে দিল যে আমরা আর এরকম কাজ করব না। এটা ছিল আমাদের ডাব চুরি করার ঘটনা। আমাদের পেছনে কেউ টোকা দিলে আমরা তাকে ছাড় দিই না। তো অনেকক্ষণ তো ভগভগ করলাম। ভগভগ করতে করতে ওদের ওখানে প্রায় 20 মিনিট পর পৌঁছালাম। তারপর রায়হান আমাকে বলতে শুরু করলো, শালা, বললি যে 10 মিনিট লাগবে, এখন তো পাক্কা 20 মিনিট লাগিয়ে ফেললি। এইটা যদি আমরা করতাম তাহলে তো আমাদের মেরে তক্তা বানিয়ে ফেলতি। আরে ভাই কি করবো বল, আমার অডিয়েন্সকে ডাব চুরি করার ঘটনাটা বললাম, তাই তো দেরি হয়ে গেছে। শালা, তুই আর ভালো করেই না দিলি না, অডিয়েন্সের সামনে আমাদের মান সম্মানের 12টা বাজিয়ে। এখন তোর অডিয়েন্স কি মনে করবে? হ্যাঁ, আরে ভাই প্যারা নিস কেন? আমার অডিয়েন্স বাচ্চা না যে আমার কথা বুঝবে না, বুঝতে পেরেছিস? আর আমার অডিয়েন্সগুলা তুলসী পাতার ধোয়া না, তাদেরও এমন অনেক অকারেন্স আছে, শুধু সবার সামনে প্রকাশই করে না। আমার 3-4 চ্যানেলের অডিয়েন্সগুলারে খুব ভালো করে চেনা আছে, এক একটা আস্ত ফাজিলের হাড্ডি। কি বলেন আপনারা? আমি সত্যি বলেছি না? হ্যাঁ তোর সত্যি বলা নানির খালি ঘর। তোর জন্য নীলা আমার সাথে কথা বলে না। আমি যে কেমন করে আছি সেটা তো আর তুই জানিস না। তুই তো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকিস। বারবার ওই দিন বললাম যে আমি না যাই, কিন্তু তুই তো আমার কথাই শুনলি না। এখন দেখছিস তো আমার সাথে কথাই বলে না। আরে মামু, তুমি টেনশন নাও কেন? হ্যাঁ, তোমার ব্যাপারটা আমি দেখতেছি। তারপর আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে ঢুকে দেখতে পেলাম একটা মেয়ে আর তার সাঙ্গপাঙ্গরা মিলে সবাইকে র্যাগিং করছে। এটা দেখে তো রায়হান, রাফি আর আবির ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তাদের একটা কারণ আছে, র্যাগিংকে খুব ভয় পায় তারা, যদিও আমি র্যাগিংকে তেমন একটা ভয় পাই না। তারপর আমরা পাশ কাটিয়ে যখনই চলে যেতে নেব তখনই ওই মেয়েটা বলতে শুরু করলো, এই স্মার্ট বয়, এখানে আসো তো। হ্যাঁ, তোমাকেই বলছি। ওই মেয়েটার কথা শুনে আমি বুঝতে পারলাম যে মেয়েটা আমাকেই ডাকছে। তারপর আমি আমার বন্ধুদের নিয়ে মেয়েটার কাছে যেতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা আমাকে আটকাতে লাগলো। তারপরও আমি জোর করে ওদের নিয়ে ওই মেয়েটার সামনে গেলাম। তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, কি স্মার্ট বয়, তুমি তো ভার্সিটিতে নতুন নাকি? হ্যাঁ। জি, আমি ভার্সিটিতে নতুন, তাতে আপনার কি? আরে বাহ, এই ছেলে দেখে আবার তেরা তেরা কথা বলতেও পারে। দেখে তো মনে হয় অনেক ভদ্র টাইপের, কিন্তু কথা শুনলে তো তা মনে হচ্ছে না। আচ্ছা তা বাবু, তুমি কি এটা জানো না যে বড়দের দেখলে সালাম দিতে হয়? এই মিনিমাম ভদ্রতাটুকু কি তোমার জানা নেই? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলেন। আমার ভদ্রতা আছে কি আছে না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আপনাকে দেখেও তো মনে হচ্ছে না যে আপনারও মিনিমাম ভদ্রতাটুকু আছে, কেননা আপনার যদি ভদ্রতাবোধটুকু থাকতো তাহলে একটা অপরিচিত ছেলেকে এইভাবে এগুলো বলতে পারতেন না। আমার এমন কথা শুনে ওর পাশে থাকা সাঙ্গপাঙ্গরা
আমার দিকে এগিয়ে আসতে চাইলে ও বাধা দিয়ে আমাকে বলতে শুরু করে, আরে বাহ, আজ পর্যন্ত আমার মুখের উপরে কেউ কথা বলতে পারেনি, আর তুমি এতগুলো কথা বলেও ছাড় পেয়ে যাচ্ছিস কেন জানিস? আই লাইক ইউ, তোরে আমার ভালো লাগছে রে। আমি তো তোর মতো একটা সাহসী ছেলেকেই খুঁজছিলাম। ফোয়াত্তা কথা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি নাকি পাবনা থেকে পালিয়ে এসেছেন? হ্যাঁ, চেনা নেই জানা নেই এসব আউল ফাউল কথা বলছেন কেন? হ্যাঁ, আপনার আমাকে ভালো লাগলেও আমার আপনাকে ভালো লাগেনি, কথাটা আপনি মাথায় ঢুকিয়ে রাখবেন। আর আমার সাথে লাগতে আসবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আরে চান্দু, তুমি এত লাফায় না, বুঝতে পেরেছো? তোমার আমাকে ভালো না লাগলেও আমার কোনো সমস্যা নেই। আমার ভালো লাগেছে মানে লেগেছে, আমার তোমাকেই লাগবে, বুঝতে পেরেছো? এই মেয়ে সত্যি পাগল হয়ে গেছে। এই চল তোরা, এই মেয়ে এখানে থাকলে আমরা পাগল হয়ে যাব। তারপর আমরা সবাই একজনের থেকে খোঁজ নিয়ে আমাদের ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার সাথে সাথে রায়হান আমাকে বলতে শুরু করলো, কি রে মামা, এ কোথায় এলাম আমরা? এখানে তো দেখছি সব পাগলের দল, চেনা নেই জানা নেই, কি সব আবল তাবল কথা বলছে। আরে ধুর, বাদ দে তোদের কথা। এরকম মেয়েদের কাজই এমন সবাইকে র্যাগিং করবে, আর ভালো কোনো ছেলে পেলে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে ফেলবে। আর তারপর শুরু হবে তাদের আসল খেলা। প্রতিনিয়ত ওই মানুষটাকে শুধু টর্চার করবে। বুঝতে পেরেছিস? এদের কাজই হলো এইগুলো। তাও মামা বলা তো যায় না, তুমি একটু সাবধানে থেকো, নজর কিন্তু তোমার উপরে পড়ছে। আর আমি যা বলতে পারলাম, ওই মেয়ের নজর ভালো না। ঠিক বলেছিস, ওই মেয়েটার থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে। আর ওইদিকে নেহার বান্ধবীরা নেহাকে বলতে শুরু করলো, কী রে নেহা, তুই ছেলেটাকে র্যাগ না দিয়ে এভাবে ছেড়ে দিলি কেন? আর কী সব আবল তাবল কথা বলছিস? ছেলেটাকে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আরে দোস্ত, মালটারে দেখা তো আমি পুরোই পাগল হয়ে গেছি। মালটা দেখতে কি হট রে, ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে কিস করে দেখি। আর ওকে দেখার পর তো নিজের কন্ট্রোলটাই হারিয়ে ফেলেছিলাম। তাই তো কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। কোষ কি মামা, তোর তো দেখছি মাথা মোটা পুরোই আউল হইয়া গেছে। তুই কি না জুনিয়র একটা ছেলেকে দেখে এসব আবল তাবল কথা বলছিস? তুই কি আমাদের সেই বান্ধবী যাকে কিনা হাজার হাজার ছেলে প্রপোজ করেছে কিন্তু কাউকে পাত্তা দেয়নি? আর আজ সেই মেয়ে কিনা একটা জুনিয়র ছেলেকে দেখে পাগল হয়ে গেছে। আরে মামা, তুই এত কিছু বুঝবি না। জুনিয়র মানেই তো আগুন, বুঝতে পেরেছিস? আর ছেলেটাকে তো দেখতেই পেলি, কি হ্যান্ডসাম। আর তাই তো ওকে দেখে আমি ফিদা হয়ে গেছি। যাই বলিস তাই বলিস না কেন, ছেলেটাকে দেখে যা বুঝতে পারলাম, ছেলেটাকে পটাতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। আরে এইরকম একটা ছেলেকে পেতে হলে আমি তো আগুনে ঝাঁপ দিতেও তো রাজি আছি। ওটা নিয়ে তোকে এত ভাবতে হবে না। আর তুই আমাকে বুদ্ধি দে যে কীভাবে আমি ছেলেটাকে পটাবো। আমাকে মাফ কর ভাই, আমি এগুলো পারবো না। আর তোর ভাই যে মাফিয়া, সে যদি এগুলো জানতে পারে তাহলে আমার খবর করে ছেড়ে দেবে। ঠিক আছে, তোর কোনো কিছুই করতে হবে না, তুই আমার চোখের সামনে থেকে সর। এটা বলতেই রিনা ওখান থেকে চলে যায়। খুব ভালো করে জানে যে নেহা যদি একবার রেগে যায় সে যে কোনো কিছু করতে পারে। আর তাই তো ওই ভয়ে নেহার থেকে ওই কথা শুনে সে চলে যায়। আর এইদিকে নেহা ভাবতে থাকে, হ্যান্ডসাম, তুমি যতই নাটক করো না কেন, আর যতই আমার থেকে দূরে থাকার চেষ্টা করো না কেন, আমি তোমাকে আমার করেই ছাড়বো। এভাবে প্রথম দিনের ক্লাস শেষ হয়ে যায়। কেননা আজকে যেহেতু ভার্সিটিতে আমাদের প্রথম ক্লাস ছিল, তাই স্যারেরা শুধু আমাদের পরিচয় পর্ব নিয়েই ক্লাস শেষ করে দিয়েছে। আর আমরা সবাই বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। যখন ভার্সিটির গেট দিয়ে বের হব তখন তাকিয়ে দেখলাম নেহা কেমন করে যেন আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। এইটা দেখে আমি নেহাকে পাত্তা না দিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে বাসার দিকে রওনা দিলাম। আর বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু ঘুম দিলাম। তারপর বিকেলের দিকে রায়হান ফোন করলো যে আজকে বিকেলে নাকি আমাদের খেলা আছে। আর খেলাটা হলো ক্রিকেট। আমাদের এলাকা থেকে ছোট ভাইয়েরা 4টা টিম করেছে, আর আজকে সেই টিমের খেলা। প্রথম খেলাটা আমাদেরই। তখন আমি রায়হানকে বললাম, তুই ওয়েট কর, আমি এখনই আসি। ঠিক আছে, আর তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করিস না যেন। আব্বে শালা, তুই খুব ভালো করে জানিস যে খেলাধুলা আমি খুব ভালোবাসি। যদিও আমি খেলাধুলো থেকে অবসর নিয়ে নিয়েছি, তারপরও তোরা যেহেতু টিমের খেলা ছেড়েছিস তাই খেলতে তো হবেই। আর ওটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। ঠিক আছে মামা, তাড়াতাড়ি আয়। আচ্ছা। তারপর রায়হানের ফোনটা কেটে আমি ফ্রেশ হয়ে রওনা হলাম মাঠের দিকে। তারপর যথারীতি আমাদের টস হলো।
আর টসে আমরাই জিতলাম। তারপর আমরা ব্যাটিংয়ে নামলাম। ফার্স্টে তো বললাম আমি যেহেতু অবসরে আছি আমার পারফরমেন্স অতটা ভালো না, যদিও আগে মোটামুটি ভালো ছিলাম, টুকটাক খেলতে পারতাম। আমার পারফরমেন্সটা অতটা ভালো না, যদিও আগে মোটামুটি ভালো ছিলাম, টুকটাক খেলতে পারতাম আর কি। কিন্তু এখন যেহেতু খেলাধুলা করি না, তাই কেমন কেমন খেলবো ওটা জানি না। পরে আমাদের ভালো ভালো প্লেয়ারগুলা নামিয়ে দেওয়া হলো। সবাই মোটামুটি ভালোই খেললো। পরে রায়হানকে নামিয়ে দেওয়া হলো। রায়হান দুটো চার মারলো। তারপর রায়হানও আউট হয়ে গেল। তারপর নামলাম আমি। এতদিন পর মাঠে নেমে আমি তো পুরো ভ্যাবাচিকা খেয়ে গেলাম। দুটো বল ডট খেললাম। তারপর তৃতীয় বলে মারতে গিয়ে ব্যাটের সাইডে লেগে ক্যাচ উঠে গেল, আর আমিও যথারীতি আউট হয়ে গেলাম। আপনারা হয়তো ভাবছিলেন যে আমি হয়তো বা 4-6 কিছু মারবো, তাই না? আরে না ভাই, আপনারাই বলেন, দীর্ঘ 1-1.5 বছর পর যদি মাঠে নামি তখন কি আর পারফরমেন্স বলে কিছু থাকে? আমারটা ঠিক এমনই হলো। তারপর আমরা মোটমাট 100+ রানের টার্গেট দিলাম। প্রথমে মনে হচ্ছিল তারা জিতবে, তারপর আবার মনে হচ্ছিল আমরা জিতবো। এমন করতে করতে লাস্ট বল পর্যন্ত খেলা চলে আসলো। বল করছে রায়হান। এক বলে লাগে 4 রান, কিন্তু দুঃখবশত রায়হান লাস্ট বলে 6 খেলো। কি আর করার। তারপর ম্যাচটা আমরা হেরে গেলাম। সবারই মন মানসিকতা অনেক লো যে প্রথম ম্যাচটাই হেরে গেলাম, তাই ভালো লাগছিল না। তারপরে সবাইকে উৎসাহ দিয়ে আমরা সবাই যে যার বাসায় চলে আসলাম। আর বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে গেল। এদিকে আবির আমাকে বলছে, দোস্ত কিছু একটা কর না, আমি যে আর থাকতে পারছি না, প্লিজ ভাই ওর সাথে আমার একটু কথা বলিয়ে দে না। তোর জন্যই তো আজকে এমন হলো, প্লিজ ভাই। কি আপনারা বুঝতে পারতেছেন না তো? তাহলে চলেন আপনাদের বুঝিয়ে বলতেছি। আসলে আপনাদের তো আগেই বলেছি যে নীলাদের বাসায় আমরা যে ডাব চুরি করেছি, আর আমাদের সাথে যে আবির ছিল তা নীলা জেনে গেছে। আর এর কারণে নীলা ওর ওপরে রেগে গিয়ে ওর সাথে আর কথা বলে না। আর এর জন্য আবির আমাকে রিকোয়েস্ট করছে যে নীলার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। আর তখন আমি আবিরকে বললাম, কালকে আমি তোর ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে বন্ধু, তুই যেভাবেই হোক ওর সাথে আমার রিলেশনটা ঠিক করে দে। তুই তো খুব ভালো করে জানিস যে আমি ওকে কতটা ভালোবাসি। প্লিজ বন্ধু। আরে ভাই, এত প্যারা নিচ্ছিস কেন? আমি আছি তো না, আমি সব ঠিক করে দেব। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। আর তারপর রায়হানের কলে সকালে ঘুম থেকে উঠলাম। রায়হান আমাকে ফোন দিয়ে বলছে, কি রে শালা, আমি কি তোর ঘরের কি রে শালা আমি কি তোর ঘরের বউ নাকি? হ্যাঁ, তোকে রোজ রোজ ফোন দিয়ে যে আমার ভার্সিটিতে নিয়ে আসতে হবে, নাকি আমাকে তুই চাকর পেয়েছিস বলতো? আরে ভাই এত রাগিস কেন? হ্যাঁ, যদি বেশি বুঝিস তাহলে কিন্তু আমাদের ভার্সিটিতে সিনিয়র মেয়েটা আছে না, ওর কাছে কিন্তু তোর নামে নালিশ করব। আমার এমন কথা শুনে রায়হান ভয় পেয়ে বলতে থাকে, মাফ চাই ভাই, তুই আমারে এগুলোর ভিতর আনিস না। ওই মেয়েটা দেখলে আমার এমনিতেই ভয় করে। আর আমি তথ্য নিয়ে জানতে পেরেছি ওর ওই মেয়েটার ভাই নাকি মাফিয়া। আর ওই মেয়েটার ভাইয়ের পাওয়ার তো বাবার থেকেও অনেক বেশি। আরে ভাই, তোকে একটা সাজেশন দেই, ওই মেয়ে যা বলে তুই তাই কর, যেহেতু মেয়েটা দেখতেও কিন্তু খারাপ না। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, হিতে কিন্তু বিপরীত হয়ে যেতে পারে। ওই শালা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি থ্রেট দিচ্ছিস? কোনটা রে? তুই খুব ভালো করে জানিস আমি কোনো বালছাল দেখে ভয় পাই না, সে যাই হোক না কেন। আর ওই মেয়েকে আমি কোনোদিনও ভালোবাসবো না। তুই দেখোস না কেমন বকারে টাইপের আজে বাজে কাপড় চোপড় পরে, এগুলো দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। তুই তো খুব ভালো করে জানিস আমার পছন্দের তালিকা আছে শালীন স্বভাবের মেয়ে, কাপড় চোপড় ভালো পরবে, পর্দা করবে, আর আমাকে খুব করে ভালোবাসবে। এমন কেউ হলে আমার আর কিছু লাগবে না। আর ওই মেয়েকে তো ভালোবাসার প্রশ্নই আসে না। ভাই, তোকে এত লেকচার মারতে বলি নাই। তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি। এবার তুই যাই করিস না কেন, আমাদের এর মধ্যে টানবি না, তাহলেই হবে। কারণ আমাদের এত শখ নাই অকালে মৃত্যুবরণ করা। আর এত নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু আমরা তোকে ছাড়াই চলে যাব। আরে ভাই রাগ করিস কেন? তোরা দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তারপরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে রওনা হলাম ওদের কাছে। তারপর সবাই মিলে একসাথে ভার্সিটি যাওয়ার জন্য রওনা হলাম। আসলে আমরা ফ্রেন্ড সার্কেলরা এমনই, যখন কোথাও যাই সবাই একসাথেই যাই, সেটা ভার্সিটি হোক বা স্কুল হোক বা কোথায় ঘুরতে যাওয়াই হোক। তারপর ভার্সিটিতে প্রবেশ করতে আজকেও দেখতে পেলাম নেহা সবাইকে র্যাক করছে। তারপর আমাকে দেখতে পেয়ে আমার কাছে ছুটে আসে। তারপর আমাকে বলতে শুরু করে, হাই হ্যান্ডসাম, কেমন আছো? আর তোমার নামটা যেন কি?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর আমার নাম জেনে কি করবেন? আর আমি আমার নাম আপনাকে বলতে বাধ্য নই। হ্যান্ডসাম, তুমি তো রেগে যাও কেন অল্পতেই? আমি তো তোমাকে এখন বিরক্ত করছি না, শুধু নামটাই জিজ্ঞেস করছি। তাই তুমি এমন করছো, আর আমি যদি তোমাকে বিরক্ত করা শুরু করি তাহলে তখন তুমি কি করবে? এই মেয়ে, আপনার মাথায় কি সমস্যা আছে? কি সব আজে বাজে কথা বলেন আপনি? আপনি আমাকে বিরক্ত করবেন কেন? হ্যাঁ, আপনি আমার সিনিয়রের মতোই থাকেন। আমার সাথে লাগতে আসবেন না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আরে বাহ, তোমার দেখছি অনেক হেডম। কিন্তু তুমি আমার হেডম সম্পর্কে জানো না। আমি চাইলে তোমাকে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি, কিন্তু আমি তা করতে চাইছি না। কারণ আমি চাইছি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আমার করে নিতে। আর তোমাকে চাই আমি ভালোভাবে বুঝিয়ে বলছি। আমাকে এমন কিছু করতে বাধ্য করো না। আপনি আমার চুলটাও ছিঁড়তে পারবেন না। আর আমি আপনাকে ভালোভাবে বলছি, আমার সাথে লাগতে আসবেন না। আর আমি আপনার মতো মেয়েকে কখনোই ভালোবাসতে পারবো না, সেটা আপনি কান খুলে শুনে রাখেন। এটা সময়ই বলে দেবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বেবি। তখন আমি ওর পাশে থাকা ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, কি দেওররা, আপনারা কেমন আছেন? আর আপনার বন্ধুর নামটা কি বলবেন, নাকি অন্য ওয়েতে নামটা জেনে নেব? নেহার এমন কথা শুনে রায়হান ভয়ে যখনই কিছু বলতে যাবে, তখন আমি রায়হানের দিকে চোখ গরম করলাম। আবার তখনই নেহা রায়হানের দিকে চোখ গরম করলো। তখন রায়হান আমার সব কিছু এ টু জেড বলে দিল। আমি কে, আমার বাবা কি করে, এ টু জেড সব। তখন নেহা বলতে শুরু করলো, বুঝতে পেরেছি, তার জন্যই তোমার এত দেমাগ, তাই না? কিন্তু তোমার এই দেমাগ তো ভেঙে চুরে শেষ করে দেব। আমিও দেখতে চাই তুমি কতদিন আমার ভালোবাসার কাছে তোমার দেমাগকে টিকিয়ে রাখতে পারো। সেটা সময়ই বলে দেবে। আর আমিও চাই না যে আপনার মতো মেয়েকে আমার জীবনসাথী বানাতে। তারপর আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে ক্লাসের দিকে রওনা হলাম। ক্লাসে ঢোকার পর রায়হানকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলাম। তারপর রায়হান আমাকে বলতে শুরু করলো, আরে ভাই, তুই আমাকে মারছিস কেন বলতো? আমি কি করেছি? আমি যদি ওকে সত্যিটা না বলতাম তাহলে তো আমাকে আস্ত রাখতো না। প্লিজ ভাই, আমাকে এভাবে মারিস না। আরেকটা মারলে তো আমি মরে যাব। শালা তুই মর, তোকে আজকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। শালা কেমন পটপট করে আমার এ টু জেড সব বায়োডাটা বলে দিল। তোকে মন চাচ্ছে মেরে একদম তক্তা বানিয়ে ফেলি। তারপর রায়হান বলতে শুরু করলো, মাফ কর ভাই, আর জীবনেও তোর সম্পর্কে আমি নেহা আপুকে কিছুই বলবো না। কিন্তু আজকের মতো আমাকে মাফ করে দে প্লিজ ভাই, মাফ করে দে আমাকে। আজকের মতো তোকে মাফ করে দিলাম। আর জীবনে যদি এমন করিস তাহলে তোকে এমন মার মারবো যে তোর হাড্ডি গুড্ডি এক করে দেব। তারপর ওই দিনকার মতো আমরা সকল ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। তারপর বিকেলের দিকে আবিরকে ফোন দিলাম, আবির তুই নীলাদের বাড়ির পিছনে চলে আয়, আজকে তোর আর নীলার সেটিং করিয়ে দেব। তখন আবির বলল, ঠিক আছে বন্ধু, তুই যা বলবি তাই হবে। আমি বিকালের দিকে তাড়াতাড়ি চলে আসবো। তাও তুই ভাই আমাদের সেটিংটা করিয়ে দে প্লিজ বন্ধু। আমি যে ওরে ছাড়া আর থাকতে পারছি না। ওর সাথে কথা না বলে যে আমার আর ভালো লাগছে না। আরে হারামি, আমি বলেছি তো যে সব কিছু ঠিকঠাক করে দেব, তুই তাড়াতাড়ি নীলাদের বাসার পিছনে চলে আয়। আর এইদিকে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নীলাদের বাসার পেছনে গেলাম। তারপর নীলাকে ফোন করলাম। কি রে, কি হয়েছে? তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? তোদের সাথে আমার কোনো কথা নেই। ওই শালি, এত ভাবলস কেন? হ্যাঁ, দোষ কি আমাদের একা ছিল? হ্যাঁ, তোর বাপে আমাদের নামে বিচার দিল কেন? হ্যাঁ, ওই শালা, তাই বলে তোরা আমাদের গাছের দাঁত চুরি করবি? হ্যাঁ, আগে তুই সামনে আয়, আমি তোদের বাসার পেছনে আছি। তারপর তোকে বোঝাচ্ছি যে কেন ডাব চুরি করেছি। সাহস থাকো তোর সামনে আয়। কি বললি তুই? আমাকে থ্রেট দিচ্ছিস? তোরা, আমি এখনই আসছি। তাই বলে আমি একটা লাঠি নিয়ে গিয়ে দেখতে পেলাম যে সুজন আমাদের বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। তারপর আমি গিয়ে সুজনকে বাড়ি মারতে লাগলাম। তখন সুজন আমার থেকে বাঁচার জন্য বলতে লাগলো, মাফ কর বোন, আর জীবনে তো ওদের কাছে কিছু চুরি করব না। তুই তো আস্তে একটা ডাকাত। তখন নীলা বলতে শুরু করলো, আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। এখন বল, এখানে কি জন্য এসেছিস? আরে সামান্য একটা বিষয় নিয়ে তুই আবিরের সাথে কথা বলছিস না কেন? হ্যাঁ, ওর সাথে কথা বলতে যাব কেন? শালার সাহস কি করে হয় আমাদের গাছের ডাব চুরি করার? আরে ও তো আসতে চাইছিল না, আমি জোর করে ওকে এখানে নিয়ে এসেছিলাম। আর তাই তো বাধ্য হয়ে আমাদের সাথে এসেছিল, না হলে তো ওর জীবনেও আসতো না। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। আমি ওর সাথে কোনো কথাই বলবো না। ওর সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ। ওই শালি, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে।
আর একটা কথা বললে তোকে এক লাথি দিয়ে একবারে ডাব গাছে উঠিয়ে দেব। তখন নীলা বলতে শুরু করলো, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে লাথি মারবি? দাঁড়া, আজকে তোকে মজা দেখাবো। এই বলে আমি আবারও সুজনকে বাড়ি মারতে শুরু করলাম। তখন সুজন বলতে শুরু করলো, প্লিজ বোন, আর মারিস না, আর মারলে তো মরে যাব। আর যাই হোক, তোকে একটা কথা বলার জন্য এসেছিলাম, সেটা হলো আবির তোকে ছাড়া ভালো নেই। তুই তো খুব ভালো করে জানিস আবির তোকে কতটা ভালোবাসে। প্লিজ ওর সাথে সব কিছু মিটিয়ে নে। পারবো না, ওর সাথে আমার কোনো কথা নেই। প্লিজ এমন করিস না, বেচারা অনেক কষ্টে আছে। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, তা ও কোথায় আছে? আমার এমন কথা শুনে আবির গাছের পেছন থেকে বের হয়ে বলতে লাগলো, এই তো আমি এখানে। তুমি আমাকে সত্যি মাফ করে দিছো? আবিরকে গাছের পেছন থেকে বের হতে দেখে আমি পুরো ভ্যাবাচিকা খেয়ে গেলাম, আর নীলাও ভ্যাবাচিকা খেয়ে গেল। তখন আমি আবিরকে জিজ্ঞেস করলাম, কি রে শালা, তুই আবার এখানে আসলি কখন? আর এসেছিস যখন, তাহলে আমাদের সাথে দেখা করলি না কেন? আর গাছের পেছনেই বা লুকিয়েছিলি কেন? আরে আমি তো এসেছি অনেক আগেই। যখন দেখলাম নীলা হাতে করে একটা লাঠি নিয়ে বের হলো, তখন তো ভয় পেয়ে আমি গাছের পেছনে লুকিয়ে গেছিলাম। কি বললি শালা? তার মানে তুই সব দেখে নিয়েছিস তাই না? তবে রে, আজকে তোকে মেরে আমি শেষ করে দেব। আজকে তোর জন্য আমি এই ডাইনিটার হাতে মার খেয়েছি। তখন নীলা আবার বলতে শুরু করলো, কি বললি তুই? আমি চাইনি তাই না? দাঁড়া, তোর আজকে খবর আছে। এটা বলে যখনই আমি সুজনকে আবার বাড়ি মারতে যাব, তখন সুজন আমাকে বলতে শুরু করলো, আরে ভাই থাম, অনেক হয়েছে। ওইটা তো কথার কথা বলছিলাম। আর এমনিতেও অনেক মেরেছিস, আর মারলে আমি পুরো মরেই যাব। আর যদি মারারই হয় এই শালাকে মার। তখন আবির বলতে শুরু করলো, না না, এরকমটা করো না প্লিজ। তুমি না আমার জানু, ময়না, টিয়া, কলিজা, সোনা। তুমি কি আমাকে মারতে পারো বলো? আমাকে মারলে তোমার কি কষ্ট হবে না বলো? ওরে শালা, পাম মারা হচ্ছে তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এটা বলে নীলা আবিরকে অনেকক্ষণ ধরে মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর তারপর আমি নীলাকে বললাম, বেচারাকে আর মারিস না, বেচারাটা এমনি অনেক কষ্টে আছে। তারপর ওদের দুজনের মিলমিশ করিয়ে দিলাম। তারপর ওদেরকে ওদের মতো রেখে আমি আমার মতো চলে আসলাম। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকে সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই আর রায়হানকে কল করতে হলো না। ওদের আগেই আমি যেখানে ওরা দাঁড়িয়ে থাকে সেখানে চলে গেলাম। আমাকে দেখে ওরা যেন ভূত দেখার মতো চমকে গেল। তারপর ওদের সব কিছু বললাম। তারপর সবাই মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। আজকেও ভার্সিটিতে প্রবেশ করতেই দেখতে পেলাম নেহা আজকেও ভার্সিটিতে সবাইকে র্যাকিং করছেন। তারপর আমি ওকে পাশ কাটিয়ে চলে আসে নিলে নেহা বলতে শুরু করে, কি বাবু, তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছো? তুমি বলো বাবু, কি করলে আমার উপর থেকে তোমার রাগটা চলে যাবে? আরে ধুর, কে আপনি যে আমি আপনার উপর রাগ করে থাকতে যাব? আর আপনি আমাকে বাবু বলছেন কেন? হ্যাঁ, আমাকে দেখতে কি বাচ্চা মনে হয়? আরে পাগল ছেলে, বোঝো না, আমি ওই বাবু তো বলিনি। আমি বলেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে যে বাবু ডাকটা দেওয়া হয়, সেই ডাকটা দিয়েছি তোমাকে। আরে ধুর, আপনার বাবুর গোষ্ঠী কেলে। আর আপনি আর আমি কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি যে আপনি আমাকে বাবু বলবেন? আমার একটা নাম আছে, আমার নাম ধরে ডাকলে ডাকবে, না হলে ডাকবেন না। যত সব আচাইরা। এই, তোর সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে দেখছি। আমি যতই তোর সাথে নরম হয়ে কথা বলছি, ততই যেন তুই আমার মাথায় চড়ে বসছিস, তাই না? তোকে বলেছি না যে আমি তোকে ভালোবাসি, কথা বুঝিস না নাকি? আরে ধুর, আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। এরপর থেকে আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। যদি আমাকে আর একবার ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। তারপর আমি আমার বন্ধুকে ওখানে রেখে চলে আসলাম। আবির আর রাফি আমার পেছনে পেছনে আসলে রায়হানকে নেহা বলতে শুরু করলো। এই রায়হান, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন নেহার কথা শুনে রায়হান দাঁড়িয়ে যায়। রায়হান নেহাকে বলতে শুরু করে, জি আপু, বলেন কি বলবেন? এখানে না, ভার্সিটির পিছনে চলো, ওখানে গিয়ে কথা বলবো। তারপর রায়হান আর নেহা ভার্সিটির পেছনে চলে গেল। তারপর রায়হান নেহাকে বলতে শুরু করলো, আচ্ছা আপু, এখন বলেন কি বলবেন? আসলে যে জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম সেটা হলো, প্রিন্সের কি এমন সমস্যা? হ্যাঁ, আর আমি দেখতে কি খারাপ? আমাকে কি ওর সাথে মানায় না বলো? আমি একটা মেয়ে হয়ে ওকে বারবার বলছি যে আমি ওকে ভালোবাসি, আর তুমি খুব ভালো করেই জানো আমার পেছনে ওর থেকে আরও ভালো ভালো ছেলে ঘুরে, কিন্তু আমার ওকেই ভালো লেগে গেছে, তাই তো আমি ওর পেছনে ঘুরি। আর ও কি না আমাকে পাত্তাই দিচ্ছে না কেন বলো তো? তার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আসলে আপু, তা না,
আসলে আপু তা না, ও একটু অন্য মাইন্ডের ছেলে। আর ও এমন বখাটে কাউকে পছন্দ করে না। আই মিন, মানে আপনি যেমনটা আর কি, এরকম মেয়েও পছন্দ করে না। কি বললে তুমি? আমি বকাটে? আমি অশালীন? আরে না আপু, তেমনটা না। আসলেও আপনি যেমন পোশাক আশাক পরেন, এমন পোশাক আশাকের মেয়েদেরও পছন্দ করে না। আমি সেটাই মিন করছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আর আরেকটা কথা, তুমি যে আমাকে এগুলো বলেছো কখনোই ওকে বলবে না। আর ও কখন কি করে না করে আর কার সাথে কথা বলে সব কিছু আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর ওরা কথা বলে ওইখান থেকে চলে গেল। আর রায়হান ক্লাসে চলে আসলো। তারপর রায়হানকে দেরি ক্লাসে আসে দেখে আমি জিজ্ঞেস করলাম, কিরে শালা, তোর আবার কি হয়েছিল? তোর আসতে এত দেরি হলো কেন? আরে কিছুই না, এমনিতেই দেরি হলো। আর তোকে একটা কথা বলি, তুই কিন্তু নেহাপুর সাথে এরকম বাজে ব্যবহার করে ঠিক করিসনি। কিরে রায়হান, তো দেখছি নেহার প্রতি কেমন ভালোবাসা উঠতে উঠতে পড়ছে। কিরে রায়হান, তোর তো দেখছি নেহার প্রতি ভালোবাসা কেমন উঠতে উঠতে পড়ছে। আর তুই খুব ভালো করেই জানিস আমার এরকম মেয়েকে একদম পছন্দ না। তারপরও দেখিস না কেমন আমার সাথে লোচ্চামি শুরু করে দিয়েছে। আবার দেখিস ভাই, কখনোই লজ্জা মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাস। তখন দুর্বল হলেও কিন্তু লাভ হবে না, তখন তোকে পস্তাতে হবে। এত জ্ঞান দিস না তো। আর হঠাৎ তুই ওই মেয়ে হয়ে আমাকে এত কথা বলছিস কেন? কাহিনীটা তো ঠিক বুঝতে পারলাম না। দেখ ভাই, আমি ওই মেয়েটার হয়ে কথা বলছি এই কারণে, কারণ মেয়েটা তোকে অনেক ভালোবাসে। এইটা আমি এতদিন খুব ভালো করেই বুঝতে পেরেছি। এর জন্যই তোকে জাস্ট বললাম আর কি। ভালোবাসা না ছাই। আর তুই ওই মেয়েটাকে নিয়ে এসব আজে বাজে কথা বলা বন্ধ কর। তারপর রায়হান আর কোনো কথা বলো না। রায়হান খুব ভালো করে জানে এখন যদি ও বেশি কথা বলে তাহলে আমার রাগ উঠে যাবে। আর আমার রাগ উঠে গেলে পরে সমস্যা আছে, তাই ও আর কিছু বললো না। এভাবে আজকের দিনের ক্লাসটা শেষ হয়ে গেল। আর আমরা সবাই বাসায় চলে আসলাম। আজকেও আবার আমাদের টিমের খেলা ছিল, তাই আমরা সবাই খেলতে গেলাম। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আজকে আমাদের বিপরীত দল 100+ রানে টার্গেট দিল। আজকে সর্বোচ্চ রান আমার টিম থেকে আমি করেছি, বাট তারপরেও জিততে পারলাম না। আর আমরা টিমের খেলা থেকে বাদ পড়ে গেলাম। এটা নিয়ে সবাই অনেক আফসোস ছিল, কিন্তু কিছু করার নেই, হার জিত মানুষের মধ্যে। তারপর খেলাধুলা শেষ করে বাসায় চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। তারপর যথারীতি আজকেও আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বিধায় আজকেও সবার আগে আমি সবার ওখানে গিয়ে উপস্থিত হলাম। তারপর সবাই একসাথে ভার্সিটির দিকে গেলাম। আজকে ভার্সিটি গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে নেহা আর ওর দলবল ওখানে দাঁড়িয়ে নেই। কাহিনীটা ঠিক আমি বুঝতে পারলাম না। তারপর সকল কিছু মাথা থেকে ঝেড়ে আমি যখনই ক্লাসের দিকে অগ্রসর হব তখনই নেহা আমাকে ডাক দিল। আর নেহাকে দেখে আমি যেন ক্রাশ খেলাম, কারণ নেহা আজকে বকাটের মতো পোশাক ছেড়ে ভালো পোশাক পরে এসেছে। তখন নেহা আমাকে বলতে শুরু করলো, কি প্রিন্স, কেমন আছো? আর আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নেহার এমন কথা শুনে আমি নিজেকে স্বাভাবিক করে কই না তো। তখন নেহা বলতে শুরু করলো, প্রিন্স, তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ রাগ করো না। জি বলেন। প্রিন্স, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, তারপরেও তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। দেখেন আপু, এটা হয় না। আপনি আমার থেকে সিনিয়র, আর এটা কেউ মেনে নেবে না। আর তাছাড়া আমার এই প্রেম ভালোবাসা ভালো লাগে না। প্লিজ আপনি আমাকে এ বিষয়ে ফোর্স করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমি আর নেহা ভালো বন্ধু হয়ে গেলাম। আর নেহা এখন আর আগের মতো নেই। এখন সে শালীনভাবে চলাচল করে। এখন আর সে ভকাটে নেই। আর এভাবে আমাদের বন্ধুত্বটা আস্তে আস্তে আরো গভীর হতে লাগলো। আর দিন দিন আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। বলতে গেলে এখন আমিও নেহাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি না। কেননা যে আমি কি না নেহাকে ফিরিয়ে দিয়েছিলাম, আমি কি করে নেহাকে বলতে পারি যে আমি তাকে ভালোবাসি? আমি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করলাম না। নিজের চিন্তা করলাম কিছু একটা করতে হবে যাতে নেহা নিজে আমাকে বলে যে সে আমাকে ভালোবাসে। তাই ডিসাইড করলাম আমি কারোর সাথে প্রেমের অভিনয় করব। আর নেহা যদি আমাকে এখনো ভালোবেসে থাকে তাহলে সে নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখে সহ্য করতে পারবে না। যেই ভাবা সেই কাজ। আমি আস্তে আস্তে নেহা থেকে দূরে সরে যেতে লাগলাম। আর আমাদের ক্লাসে মাহি নামের একটা মেয়ে ছিল, তার সাথে নেহাকে দেখে দেখে আমি সবসময় কথা বলতে লাগলাম। তখন নেহা মনে মনে বলছে, কি ব্যাপার, প্রিন্সের কি এমন হলো? আর আমি বা কি এমন করলাম যার কারণে ও আমার থেকে দিনে দিনে দূরে চলে যাচ্ছে?
আমি নেহাকে দেখিয়ে দেখে মায়ের সাথে প্রতিনিয়ত কথা বলতে লাগলাম। আর এটা দেখে নেহা আমাকে বলল, প্রিন্স, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ একটু সাইডে আসবে? তখন নেহার এমন কথা শুনে পাশ থেকে মাহি বলতে শুরু করলো, আপু, কি হয়েছে? আর আপনার সাথে ওর কি কথা আছে? এখানেই বলুন। মাহির এমন কথা শুনে নেহা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, আর সে মাহিকে টাচ করে একটা থাপ্পড় মেরে দেয়। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলার? তুই আমাকে চিনিস? তোকে থাপ্পড় মেরে না তো সবগুলো দাঁত ফেলে দেবো একদম। মাহিকে থাপ্পড় মেরে দেওয়ার কারণে আমার রাগ উঠে যায়, আর আমিও নেহাকে থাপ্পড় মেরে বলতে শুরু করলাম, তোমাকে আমি মনে করেছিলাম যে তুমি ভালো হয়ে গেছো, তাই তোমাকে আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছিলাম। আর আজ আমি বুঝতে পারলাম যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তোমার সাহস কি করে হলো ওকে থাপ্পড় মারার? তুই আমাকে মারলি? তোর এত বড় সাহস, একটা রাস্তার মেয়ের জন্য তুই আমাকে মারলি? নেহার এমন কথা শুনে আমি নেহাকে আরো কয়েকটা থাপ্পড় মেরে বলতে শুরু করলাম, কে রাস্তার মেয়ে? হ্যাঁ, তুই রাস্তার মেয়ে। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না, তোর সাথে আমার কোনো কথা নেই। আমাদের এমন ঝগড়া দেখে আমার পাখি বন্ধুরাও ওখানে চলে আসে আর আমাকে ধরে ফেলে। আর নেহা বলতে শুরু করে, আরে আমি যদি চাই তোর মতো ছেলেকে আমি 1 মিনিটে গায়েব করে দিতে পারি, কিন্তু তোকে ভালোবেসেছিলাম বিধায় তুই আমাকে যা বলতি আমি তাই মেনে নিতাম। কি করিনি আমি তোর জন্য? তোর জন্য আমি পকেটে কেড়ে ছিঁড়ে দিয়েছি শুধুমাত্র তোকে পাওয়ার আশায়। আর তুই কি না? থাক, আসলে আমিই ভুল। জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালো থাকিস, আর ভাবিস না যে আমি তোর কোনো ক্ষতি করব। আরে আমি তো তোকে ভালোবাসি, তোর কোনো ক্ষতি আমি করতেই পারবো না। তুই ভালো থাকলে আমি খুশি। এটা বলেই নেহা ওখান থেকে চলে গেল। আর নেহা চলে যাওয়ার পর আমি নিজেকে শান্ত করে ভাবতে লাগলাম যে কি করতে গিয়ে আমি কি করে ফেলেছি। নিজের কাছে নিজেকে আজ ঘৃণ্য মনে হচ্ছে। যে মেয়েটা আমাকে পাওয়ার জন্য তার সব কিছু স্যাক্রিফাইস করেছে, শুধু আমাকে ভালোবেসে গেছে, তাকে কিনা আমি আজ আঘাত করলাম। আমি কি করলাম? তারপর আমি মাহিকে সরি বলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে নিজের রুমের দরজা বন্ধ করে অজরধারায় কান্না করতে লাগলাম। এরপর থেকে নেহা আর ভার্সিটিতে আসে না। আমি ওর নাম্বারে অনেকবার কল দিয়েছি, কিন্তু ও আমাকে ব্লক করে দিয়েছে। এভাবে আমি সবসময় মনমরা হয়ে থাকতাম। আমাকে মনমরা হয়ে থাকতে দেখে একদিন রায়হান আমাকে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর? সে যখন থেকে নেহার সাথে তোর কাহিনীটা হয়েছে তখন থেকে তুই সব সময় মনমরা হয়ে বসে থাকিস। কি হয়েছে তোর, আমাকে বল। তারপর আমি রায়হানকে সবকিছু বলে বললাম। সবকিছু শুনে রায়হান আমাকে বলতে শুরু করলো, যা হবার হয়েছে, বাদ দে সব। আর আমার মনে হয় না এখন আর নেহা তোকে ভালোবাসবে। প্লিজ বন্ধু, এমন বলিস না। আমি যে অনেক ভালোবেসে ফেলেছি রে, ওকে ছাড়া আমি বাঁচবো না। এখন আর এগুলো বলে কোনো লাভ নেই রে, কেননা নেহাপুর সাথে আমার কথা হয়েছে। নেহাপুর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন চাইলেও আর কোনো কিছু সম্ভব না। একমাত্র তোর জন্যই নেহাপু এতদিন ধরে বিয়ে করেনি। কিন্তু ওই দিনের পর থেকে যখন নেহাপুর ভাইয়া নেহাপুকে বলে বিয়ে করার জন্য, তখন নেহাপু তোর উপর জিদ করে রাজি হয়ে যায়। এখন আর চাইলেও কোনো কিছু সম্ভব না। তুই কি বলছিস এসব? না, এই তো হতে পারে না। নেহা শুধু আমার, আমি ছাড়া অন্য কারো হতে পারে না। প্লিজ বন্ধু, তুই বল, তুই যা বলছি সব মিথ্যে? না রে ভাই, সব সত্যি। আর এখন চাইলেও সম্ভব না। তুই ওকে ভুলে যা। কি করে ভুলবো ওকে? ও যে আমার সবটা জুড়ে আছে, আমি তোকে কখনো ভুলতে পারবো না। ও আমার সব, যে করেই হোক আমি ওর সাথে কথা বলবো। দেখ, তুই খুব ভালো করেই জানিস ওর ভাই একজন মাফিয়া। আর ওর ভাই যদি শুনতে পারে যে তুই ওকে ভালোবাসিস, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর আমার মনে হয় এখন বলেও কোনো লাভ হবে না। তাই এটাই ভালো হবে যে তুই নেহা আপুকে ভুলে যা। তারপর আমি রায়হানের ওখান থেকে চলে আসলাম। আর আস্তে আস্তে দিন দিন আমি কেমন যেন হয়ে যাচ্ছিলাম। কারোর সাথে কোনো কথা বলতাম না, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, ঠিক মতো ভার্সিটিতেও যেতাম না। আমার এমন অবস্থা দেখে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? তোর কি কিছু হয়েছে? বল আমাকে, কি হয়েছে তোর? ঠিকমতো খাওয়া দাওয়া করছিস না, ভার্সিটিতে যাচ্ছিস না? আরে না আম্মু, আমার কিছুই হয়নি। আসলে পড়াশোনার চাপ অনেক বেড়ে গেছে, তো তাই ঠিক মতো ভার্সিটিতে যেতে পারছি না। আর এই চাপের কারণে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছি না। দেখ বাবা, তুই আমাকে মিথ্যে বলিস না। আমাকে মিথ্যে বললে তুই পার পেয়ে যাবে না, এটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। মায়েদের মন সব কিছুই আজ করতে পারে। তাই কি হয়েছে আমাকে সব কিছু খুলে বল। মা প্লিজ আমাকে এভাবে জেরা করো না তো। আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ।
ঠিক আছে। তারপর মা আমার রুম থেকে চলে গেল। পরের দিন ডিসাইড করলাম যে আজকে ভার্সিটিতে যাব, কেননা আমি এভাবে যদি সবসময় রুমের ভেতরে বন্দিত হয়ে থাকি তাহলে মা আরও বেশি সন্দেহ করতে পারে। তাই যথারীতি আমি ভার্সিটিতে চলে আসলাম। আর ভার্সিটিতে এসে দেখতে পেলাম নেহা একটা ছেলের সাথে ভার্সিটিতে আসলো। আর ছেলেটা নেহাকে ভার্সিটি পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গেল। আর নেহার চেহারা দেখে আমি বুঝতে পারলাম যে ও ভালো নেই। ওর চেহারা কেমন যেন শুকিয়ে গেছে আর চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে। তখন আমি নেহাকে দেখে নেহার দিকে এগিয়ে গেলাম। আর নেহা আমাকে ওর দিকে এগিয়ে যেতে দেখে আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। তখন আমি নেহাকে ডাক দিলাম, নেহা তোমার সাথে একটু কথা ছিল। তখন নেহা আমার ডাক শুনে দাঁড়িয়ে যায়। আর আমি ওর কাছে যেতেই নেহা আমাকে বলতে শুরু করে, জি বলেন, আপনি কি বলতে চান? আর আপনার কি আমাকে আরও অপমান করার বাকি আছে? থাকলে করতে পারেন, সমস্যা নেই। কি বলছো এসব? আমি তোমাকে অপমান করবো মানে? আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি তো সব সময় আমাকে তুমি করে বলতে। তখন নেহা আমাকে বলতে শুরু করলো, আমি যা বলছি সত্যিই বলছি। আর আমি আপনাকে আপনি করে বলছি এই জন্য কারণ আমার তুমি করে ডাকার অধিকার ছিল, আর এখন আপনাকে তুমি করে ডাকার সেই অধিকারটা আমার নেই। তাই তো আপনাকে আপনি করেই ডাকছি। প্লিজ এইভাবে বলবে না, আমি যে আর নিতে পারছি না। আমাকে মাফ করে দাও। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আপনি আমার কাছে ক্ষমা যাচ্ছেন কেন? ক্ষমা তো আমার চাওয়ার কথা, কেননা আমি আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করেছি, জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, আর তাই তো আমি আপনার রাস্তা হয়ে থেকে সরে গিয়েছি। আর আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনার তো কোনো ভুল ছিল না। আপনি যা করেছেন ভালোই করেছেন, সবই ঠিক করেছেন। নেহার এমন কথা শুনে আমার দু চোখ দিয়ে ঝরঝর করতে করতে পানি গড়িয়ে পড়লো। তখন আমি নেহাকে বলতে লাগলাম, প্লিজ নেহা, তুমি আমার সাথে এমনটা করো না। আমি যে আর নিতে পারতেছি না এগুলো। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ নেহা আমাকে মাফ করে দাও। আসলে আমি তোমাকে জ্বালানোর জন্য মায়ের সাথে কথা বলতাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে তাতে তুমি এমনটা করে ফেলবে। আর আমারও তখন রাগ উঠে গিয়েছিল, তাই তো আমি তোমার সাথে এমনটা করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখুন, এখন আপনি হাজারবারও যদি বলেন যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমার কোনো কিছুই করার নেই। কেননা আপনি হয়তো বা জানতে পেরেছেন যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি আমার ভাইয়ের মুখের উপরে এই বিয়েটা ভেঙে দিতে পারবো না। আমাকে মাফ করবেন, কেননা ছোটোবেলা থেকেই এই ভাইয়া আমাকে মানুষ করেছে, তাই আমার দ্বারা সম্ভব না এই বিয়েটা ভেঙে দেওয়া। আর তখন যে দেখতে পেলেন না আমি যার সাথে ভার্সিটিতে এলাম, সে হলো আমার ফিয়ন্সে। তাই এটাই ভালো হবে যে আপনি আমাকে ভুলে যান। প্লিজ নেহা তুমি এইভাবে বলো না। তুমি চাইলে সব কিছু করতে পারবে। তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আজকে আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কিন্তু কোনো কিছু একটা করে ফেলবো। প্লিজ নেহা তুমি এমনটা করো না। তুমি যে আমার সব। আমি মানছি যে আমি ভুল করেছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমি কথাগুলো বলছি আর অযথায় কান্না করছি, আর ওইদিকে নেহাও কথাগুলো বলছে আর কান্না করছে। দেখুন, আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে নিজের কোনো ক্ষতি করবেন না। আর এখন আমার হাতে আর কিছু নেই। যখন আমার হাতে ছিল তখন আপনি আমাকে বুঝতেই পারেননি, আর এখন বুঝতে পেরেও কোনো লাভ হবে না। আমি আমার ভাইয়ের কথার অবাধ্য হতে পারবো না। প্লিজ আমাকে মাফ করে দেবেন। এই কথাগুলো বলে নেহা চলে গেল। আমি শুধু নেহা চলে যাওয়ার দিকে একদিকে তাকিয়ে আছি আর শুধু কান্না করছি। এছাড়া আমার যে আর কিছু করার নেই। আমি তো আর কোনো ওর দোষ দিতে পারবো না। সব দোষ হচ্ছে আমার জন্যই তো আজ এত কিছু হয়ে গেল। যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে, আমি কিনা সেই মেয়েটা কি কষ্ট দিলাম। আর ওইদিকে নেহা তার ক্লাসে গিয়ে অযথায় কান্না করছে আর মনে মনে বলছে, আমাকে মাফ করে দিও প্লিজ। আমার যে আর কিছু করার ছিল না। আমি চাইলেও যে এখন আর তোমার কাছে ফিরে যেতে পারবো না। আমি যে আমার ভাইয়ের কথার অবাধ্য হতে পারবো না। আমি জানি আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমার এত কম কষ্ট হচ্ছে না। আমার যে বুকটা ফেটে যাচ্ছে। আমাকে মাফ করে দিও প্লিজ। আমাকে মাফ করে দিও। আমি যে তোমার হতে পারলাম না। আমার দুনিয়াটা পুরো ওলটপালট হয়ে গেল। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমি আর ক্লাস না করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম আর শুধু বলতে লাগলাম, প্লিজ নেহা তুমি এমনটা করো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ নেহা প্লিজ। এভাবে দেখতে দেখতে নেহার বিয়ের দিন চলে আসে।
আর যেদিন নেহার হলুদের দিন সেদিন আমি ডিসাইড করি যে ওকে আমি হলুদ দিই, তারপর আত্মহত্যা করব। কেননা আমি ওকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। যেই ভাবা সেই কাজ। আমি নেহাদের বাসায় গেলাম, দেখলাম নেহা চুপচাপ বসে আছে। আর ওকে দেখতে যে আজ এত সুন্দর লাগছে যে আমি যেন চোখ ফেরাতেই পারছি না। তারপর নিজেকে বলতে লাগলাম, আজকে দেখে নে, আর তো দেখতে পারবি না। আর নেহা আমাকে ওর হলুদে দেখে সবাইকে চলে যেতে বলল। তারপর আমাকে ওর কাছে যেতে বলল। তারপর আমাকে বলতে লাগলো, কেন এসেছেন এখানে? আমি তো আপনাকে বলেছি যে এখন চাইলেও আর কোনো কিছু সম্ভব না, তারপর আপনি কেন বুঝতে পারছেন না? আরে পাগলি, কান্না করছো কেন? আমিও তো জানি এখন চাইলে আর তুমি কিছু করতে পারবে না। আরে চিন্তা করো না, আমি কোনো কিছু করতে আসিনি। আমি শুধু তোমাকে হলুদ দিতে এসেছি। আমার কি এই অধিকারটুকু নেই যে তোমাকে একটু হলুদ দেব? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ বলো? আমি তো জানি তুমি ভালো নেই। কেন করলে এমন আমার সাথে? কেন আগে বলো না যে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কেন বলোনি? কেন তুমি বলোনি আমাকে? আরে পাগলি, কান্না করছে কেন? কান্না করলে তো তোমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে। আরে পাগল, আমি তো ঠিক আছি, আমার কিছুই হয়নি। আর নেহা ওইদিকে এখনো কেঁদেই যাচ্ছে। তারপর আমি ওকে হলুদ দিয়ে ওকে বললাম, তুমি তো আমার হলে না, তাই না? চিন্তা করো না, আমিও অন্য কারো হব না। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নেহা ভাবতে লাগলো, ও কি বলে গেল? ওর কথাটা তো ঠিক বুঝলাম না। ওকে আবার উল্টোপাল্টা কোনো কিছু করার চিন্তা ভাবনা করছে নাকি? তারপর নেহা রায়হানকে ফোন দিয়ে সবকিছু বলল। রায়হান সবকিছু শুনে আন্দাজ করতে পারলো যে আমি কিছু একটা করতে চলেছি। তারপর রায়হান তাড়াতাড়ি আমাকে খোঁজার জন্য চলে আসলো। আর এদিকে আমি বাসায় এসে এক পাতা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে আছি। তারপর কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। যখন জ্ঞান ফিরল আমি তাকিয়ে দেখলাম যে আমি হাসপাতালে। তখন নেহা আমাকে বলতে শুরু করলো, কেন করলে এমনটা? কেন করলে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত? তুমি অনেক স্বার্থপর, তাই না? আমাকে একা রেখে নিজে চলে যেতে চাইছো? ওই বোকা ছেলে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন বুঝতে চাওনি আমাকে? আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমার তো ওর সাথে বিয়ে না। আমার বিয়ে হলে তো একমাত্র তোমার সাথেই বিয়ে হবে। আর তুমি এটা বুঝতে পারলে না যে আমার যদি বিয়ে হতো তাহলে আমার বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিতাম। আর তুমি আমার হলুদ দেখেই বাকিটুকু না দেখেই চলে আসলে, আর এসে কিনা আত্মহত্যা করতে চলে গেলে। কি বলছো এসব? আমি তো তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। তখন নেহা আবার বলতে শুরু করলো, আরে গাধা, আমার বিয়ে তো তোমার সাথেই হওয়ার কথা। আর তোমার পরিবার তো এটা জানে যে আমার তোমার সাথে বিয়ে। আর তোমাকে কালকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে আমাদের বাসায় আনার কথা ছিল, কিন্তু তুমি তো সব প্ল্যান নষ্ট করে দিলে। কে বলেছিল তোমাকে আত্মহত্যা করতে? তুমি তো আমাকে ভালোই বাসো না। যদি আমাকে ভালোবাসতে তাহলে তো আমি তোমাকে কসম দিয়েছিলাম যে আমার ভালোবাসার কসম তুমি যেন উল্টোপাল্টা কিচ্ছু না করো, কিন্তু না, তুমি তো আমাকে ভালোই বাসো না। আরে ধুর, এইটা তুমি আগে বলবে না? হুদাহুদি তুমি আমারে এতটা কষ্ট দিলে, আরেকটু হলে তো। আরে আমি কি জানতাম নাকি যে তুমি এমনটা করে ফেলবে? আমি তো তোমাকে শুধু একটু কষ্ট দিতে চেয়েছিলাম। সরি সোনা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। না, তোমার কোনো মাফ নেই। তবু শুধুমাত্র সবসময় আমাকে কষ্ট দাও না। তুমি তুমি আমাকে একটু ভালোবাসো না। সরি সোনা, আমি তো জানতাম না যে তুমি আমার জন্য এত কিছু প্ল্যান করে রেখেছো। যদি জানতাম তাহলে কি আর আমি তোমার সবটা নষ্ট করে দিতাম বলো? তখন আমি নেহাকে বললাম, ওই সোনা, আমাকে একটু জড়িয়ে ধরো না। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তুমি আমার সাথে কোনো কথাই বলবে না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কখনোই আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করতে পারতে না। তুমি একটা বারো চিন্তা করলে না তুমি চলে গেলে আমার কি হবে? আর এখন আসছো আদিক্ষেতে দেখাতে, তাই না? সরি সোনা, আমি কি জানতাম নাকি যে তুমি আমার জন্য এত কিছু করে রেখেছো? আমার ভুল হয়ে গেছে সোনা, আমাকে মাফ করে দাও। ওই সোনা, একটু জড়িয়ে ধরো না। তারপর নেহা আমাকে জড়িয়ে ধরলো। আর এই সুযোগে আমি ওকে একটা পাপ্পি দিয়ে দিলাম। তখন নেহা আমাকে বলতে শুরু করলো, তুমি এটা কি করলে? তুমি যে হসপিটালে, এটা কি ভুলে গেছো? আর হসপিটালে কেউ লুচ্চামো করে? কেউ করুক আর না করুক তাতে আমার কি, আমি করি। আমি আমার পাগলিটাকে অনেক ভালোবাসি। আমি অনেক সরি গো, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিও। আরে তুমি মাফ চাইছো কেন? যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু এখন থেকে আমাকে কথা দিতে হবে যে আমাকে অনেক 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 ভালোবাসতে হবে। আর আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকাবে না। কি মনে থাকবে তো?
সোনা, মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। তুমি যা বলবে তাই হবে, আমার লক্ষ্মী সোনা। এভাবে আমরা দুজন হাসপাতালে রোমান্স করছি। তখন রায়হান রুমে প্রবেশ করে বলতে শুরু করলো, ভাই এটা হাসপাতাল, আর যদি কিছু করার হয় নিজের বাড়িতে গিয়ে করিস, এখানে না। ওই শালা, আমি কি করব আর না করব তোকে বলতে হবে? আর তুই নক না করে ঢুকে পড়েছিস কেন? মাফ চাই ভাই, আমি ভুল কইরা ফালাইছি। আমি তো জানতাম না যে তোরা এখানেই শুরু করে দিবি। যদি জানতাম তাহলে তো তোদের জন্য আমি জীবনেও এখানে আসতাম না। শালা স্বার্থপর জানি কোনকার। আমি যদি তোকে ঠিক সময় না নিয়ে আসতাম তাহলে তুই ওপরে যাইয়া তারপরে তুমি রোমান্স করতে পারতাম। আর আমার এই কথা শোনাও, তাই না? আহো বন্ধু, আহো, তুমি আমার বুকে আসো। তোমারে অনেক অনেক ধন্যবাদ আমারে বাঁচানোর জন্য। তখন রায়হান বলতে শুরু করলো, এখন আর পাম মারতে হইব না। আর বাঁচানোর মালিক আল্লাহ, আমি শুধু উসিলা ছিলাম, বুঝতে পেরেছিস? আচ্ছা তোরা রোমান্স কর, আমি বাইরে গেলাম। তারপর রায়হান বাইরে চলে যায় আর আমি আর নেহা আগের মতোই কথা বলতে লাগলাম। এভাবে হাসপাতালে আমাকে 2 দিন রেখে দেওয়া হলো। আর এই 2 দিন নেহা আমাকে অনেক যত্ন করেছে আর অনেক সেবা যত্ন করেছে, যার ফলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। আর আজকে আমাকে রিলিজ দেওয়া হলো। তারপর নেহা আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে তার বাসায় চলে যায়। বাসায় আসতে আম্মু আমাকে দেখে কেমন যেন না দেখার ভান করে অন্যদিকে চলে গেল। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার যখন জ্ঞান ফিরেছিল তখন আম্মু একবারও আমাকে দেখতে চায়নি। আর এখন বাসায় এসেছি তারপরও আম্মু আমার সাথে একটা কথা বললো না। তখন আমি চিন্তা করতে লাগলাম, আমি কি এমন করেছি যার জন্য আম্মু আমার সাথে কথা বলছে না। তখন আমি আম্মুর কাছে গেলাম আর আম্মুকে বলতে লাগলাম, কি হয়েছে আম্মু? তোমার, আমি হসপিটালে ছিলাম তাও তুমি আমাকে একটিবারও দেখতে গেলে না। আর বাসায় আসলাম তাও তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না। কি হয়েছে? কি কি করেছি আমি? কি করেছিস তাই না? তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। তোকে আমি আগেই বলেছিলাম যে তোর কি হয়েছে তুই আমার সাথে না শেয়ার করে বললি যে তোর কিছুই হয়নি। আর তারপরে কিনা তুই একটা মেয়ের জন্য আত্মহত্যা করলি। যা জানা তুই এই মেয়ের কাছে, যা এখানে এসেছিস কেন? তোর কি একটা বারও আমাদের কথা মনে পড়েনি যে আমরা কিভাবে থাকবো তোকে ছাড়া? এতটা স্বার্থপর তুই কিভাবে হতে পারলি? আর শোন, তুই স্বার্থপর হলেও আমরা তো আর স্বার্থপর না। আমরা ঠিকই গিয়েছিলাম ওখানে, আর তোর জ্ঞান ফিরতে তোকে দেখে আমরা চলেও এসেছি। তুই তখন ঘুমিয়েছিলি। আর চলে এজন্য এসেছিলাম যে নেহা বলেছিল সে তোর দেখভাল করবে। আর যার জন্য তুই এসব করেছিস সে যেহেতু তোকে দেখভাল করবে, তাহলে তো আমাদের থাকার কোনো দরকার নেই। তাই আমরা চলে এসেছি। আর আশা করি আমাদের সাথে তোর কথা বলার কোনো দরকার নেই। মায়ের কষ্ট আর অভিমানটা আমি বুঝতে পেরেছি। যে মা কিনা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে লালন পালন করেছে, তাদের কথা চিন্তা না করে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। তখন আমি মার পা জড়িয়ে ধরে বলতে শুরু করলাম, মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। প্লিজ মা, তুমি কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার যে ভালো লাগে না মা। আমাকে মাফ করে দাও প্লিজ মা, মাফ করে দাও প্লিজ। তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছে? তুই কি একটা বারও আমার কথা চিন্তা করলি না যে আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? আরে তুই আমাকে একটা বার বলে তো দেখতি যে ওই মেয়েকে তোর লাগবে, তাহলে আমি কি তোকে কষ্ট পেতে দিতাম বল? যেমন করে হোক ওই মেয়েকে তোর করে দিতাম। আর আজকে যদি তোর কিছু হয়ে যেত, তখন একটা বার চিন্তা করেছিস আমার কি হতো? মাফ করে দাও মা আমাকে, আমি আর জীবনেও কোনো ভুল কাজ করব না। তারপর আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর আমিও কান্না করতে লাগলাম। এভাবে কয়েকদিন পার হয়ে গেল আর আম্মু আমার আর নেহার বিয়েটাও ঠিক করে ফেলেছে। আজকে আমার আর নেহার বিয়ে। আমি বয়সে যে রেডি হয়ে বসে আছি, তখন আমার রুমে রায়হান, আবির আর রাফি এলো আর আমাকে বলতে শুরু করলো, কিরে বন্ধু, তোর তো দেখি আর তরেস হয়েছে না। কই আমরা ভাবলাম আমরা এসে তোকে রেডি করাবো, এখন এসে দেখি শালা তুই আগেই রেডি হয়ে বসে আছিস। ভাই রে ভাই, তুই একটা জিনিসও বটে। আর আমাকে দেখ, সেই প্রেম করলাম কবে, এখনো নীলাকে বিয়ে করতেই পারলাম না। কি ভাইয়া, জলে জলে তাই না? জ্বলো, তোদের জ্বলবে আর আমার তাতেই চলবে। এখন তো তোদের জ্বালাতেই আমার বেশি ভালো লাগবে। আর রায়হান, তোর কি খবর শালা? একটা সিঙ্গেল? নাটক কম মারো মামা। আমারটা সেটিং হয়ে আছে আমার মামাতো বোনের সাথে। আগামী সপ্তাহে আমার বিয়ে, বুঝতে পেরেছো? কি বলিস? আমাদের তো বললি না। আর কেমনে কি তোর কাহিনী তো ঠিক বুঝতে পারলাম না। আরে মামা, তোমরা তো কিছুই জানো না। আমি তো তলে তলে আমার মামাতো বোনের সাথে টেম্পো চালাইছি।
তারপর মামাতো বোন রে বানাই দিছি প্রেগনেন্ট, কারণ আমি জানতাম যদি আমি এই কাজটা না করি তাহলে ওরা কেউই আমার লগে ওর বিয়ে দিত না। তাই তো এই কাজটা করছি। আর এই কাজে হেল্প করেছে নেহা আপু। কি বলিস মামা? তার মানে তুই এত দূর? তুই লেজেন্ড মামা, তুই লেজেন্ড। আর তুই লেজেন্ড হবেই বা না কেন? বুদ্ধিটা দিছে কে সেটা দেখতে হবে না? হরে মামা, এই জন্যই তো নেহা ভাবিকে আমার এত ভালো লাগে। ওই শালা নজর দিবি না, নজর দিলে তোর চোখ গালায় ফেলবো। ওইটা এখন আমার বউ, সো বোনের নজর দেখবি, বুঝতে পেরেছিস? আরে শালা, আমি বোনের নজরে দেখি ওইটা নিয়ে এত চিন্তা করা লাগবে না। আর আমি আমার মামাতো বোনকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে, বুঝতে পেরেছিস? অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবার আমার কোনো সময় নেই শালা। ওই বেশি ভাব লস, তাই না? দিব নাকি গেরিঙ্গি বাজায়? তখন রায়হান আর কিছু বলল না। পাশ থেকে আবির কান্না করে বলতে শুরু করলো, ভাই তোরা কেউ আমার একটা বোতল বীজ দে, আমি খাইয়া মইরা যাই। কি চুলটা চিনলাম আমি জীবনে। তোরা বিয়ে শাদী কইরা ফালাইতাছিস, আর আমি কি না? ভাই আমি এই জীবন রেখে কি করমু বল? আমারে তোরা মাইরালা, আমি আর বাইচ্চা থাকতে পারবো না। নইলে কিন্তু আমি এক্ষুনি বুক ফেটে মইরা যাবো রে ভাই। আবিরের কথা শুনে আমরা সবাই হাসাহাসি শুরু করে দিলাম। তারপর আমরা সবাই মিলে এক গাড়িতে বসে নেহাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর নেহাদের বাসায় বসে সকাল খাওয়া দাওয়া শেষ করে স্টেজে উঠলাম, যেখানে আমাদের বিয়ে পড়ানো হবে। একটু পরে নেহাকেও স্টেজে আনা হলো। ওকে দেখে আমি ওর দিক থেকে যেন পলক ফেরাতে পারছি না, এতটা সুন্দর লাগছে ওকে। তারপর সাইড থেকে রায়হান গোতা দিয়ে বলল, আরে মামা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এইটা তোর জিনিস, তুই যত ইচ্ছা তত দেখতে পারবি। এখন তো একটু লজ্জা শরম কর, সবাই দেখ তোর দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রায়হানের কথা শুনে নিজেকে ঠিকঠাক করে নিয়ে বসে রইলাম। তারপর কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়ানো শুরু করে দিল। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়েটাও শেষ হয়ে গেল। এবার বিদায়ের পালা। যখনই আমরা বিদায় নেব তখন নেহা তার ভাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। আর কান্না করবেই বা না কেন, তার ভাই তাকে ছোটবেলা থেকে একা মানুষ করেছে। তারপর নেহার ভাই আমার হাতে ওর বোনকে তুলে দিয়ে বলল, ভাই, আমার বোনটাকে তুমি সুখে রেখো, আমার বোনকে তুমি কষ্ট দিও না প্লিজ ভাই। আমার বোনের চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। আমার বোনটাকে আজকে থেকে আমি তোমার হাতে তুলে দিলাম, আমার বোনটাকে তুমি সযত্নে রেখো। তারপর আমি নেহার ভাইকে বললাম, ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না, ওর কোনো অযত্ন আমি করব না। ওকে আমার বুকে আঁকড়ে রাখবো, সারাটা জীবন আঁকড়ে রাখবো। তারপর নেহার ভাইয়ের থেকে আমরা বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে নেহাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো, আর আমি আমার বন্ধুদের নিয়ে ছাদে আসলাম। আর ভাবিরা গিয়ে নেহাকে সাজাচ্ছে, আর এদিকে আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছি। রায়হান আমাকে বলতে শুরু করলো, মামা যাই করো তাই করো, মামা যাই করো তাই করো, বিড়ালটা কিন্তু আজকে মাইরো, না হইলে কিন্তু সবাই তোমার কাপুরুষ ভাববো, বুঝতে পারছো? ওই শালা, আমি কাপুরুষ না বীর পুরুষ ওটা তোকে দেখতে কে বলেছে? হ্যাঁ, আর আমি কি করব আর না করব সেটা কি তোকে বলতে হবে? তুমি তো বিয়ের আগে বিড়াল মাইরা ফেলাইছো, বিয়ের পর কি করবা? হ্যাঁ, তোমার তো বিড়াল এখন মরা। এটা বলে আমরা সবাই হাসাহাসি শুরু করে দিলাম। আর রায়হান তেলে বেগুনে জ্বলে উঠল, আর কিছু বলতে পারলো না। তারপর রাত 12টার দিকে আমরা সব বন্ধুরা মিলে আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে গেল, আর বাইরে থেকে আটকে দিল। আর আমিও সতর্কতার জন্য সবকিছু চেক করে ভালো করে দরজাটা ভিতর থেকে আটকে দিলাম। আর আমাকে ভেতরে ঢুকতে দেখে নেহা আমাকে সালাম করে যাবে। তারপর আমি নেহাকে ধরে তার কপালে একটা চুমু খেয়ে বলতে লাগলাম, তোমার স্থান আমার বুকে, আমার পায়ে নয়। তারপর আমি আর নেহা অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তারপর আমি নেহাকে বললাম, নেহা আমার না অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমিয়ে যাই, কি বলো? কি বললে তুমি? তুমি ঘুমিয়ে যাওয়া মানে? তুমি কি ভুলে গেছো যে আজকে আমাদের বাসররাত? আর বাসররাতে কি করতে হয় সেটা কি তুমি জানো না? আমি তো জানি না বাবু, আমি তো তোমার থেকে জুনিয়র, সেটা কি তুমি ভুলে গেছো? আর তুমি যদি আমাকে বুঝিয়ে দিতে পারো তাহলে না হয় আমি একটু একটু ট্রাই করে দেখতে পারি। এই দুষ্ট, এভাবে কেউ লজ্জা দেয় বলো? তুমিও না। আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে বাসরাতে আদর করতে হয়। আর পাঠক ভাইরা, আপনারা এখনো কি দেখতেছেন? হ্যাঁ, আপনারা চোখ বন্ধ করেন। এখন এখানে যা হবে শুধু খেলা হবে, উড়াধুরা, বাকিটা আপনাদের দেখতে হবে না। যান বাকি। আর তারপরে বাকিটা ইতিহাস। কি পাঠক ভাইয়ারা, আপনারা এখনো চান নাই? আর না গেলেও লাভ নাই, যা হবার তা হয়ে গেছে। আর এভাবে আমাদের ভালোবাসা দিনকে দিন অনেক গভীর হতে লাগলো।
আর ওইদিকে আবির আর নীলাও অনেক চড়াই উত্তাই পেরিয়ে বিয়ে হয়ে গেছে। আর রায়হানেরও বিয়ে হয়ে গেছে। শুধু বেচারা রাফি সিঙ্গেলই রয়ে গেল। ও আর মিঙ্গেল হতে পারলো না। আপনারা সবাই দোয়া করবেন আর রাফির জন্য একটা পাত্রী দেখে দেবেন যেন শালাই বিয়ে করতে পারে। আর ওর জন্য সবাই দোয়া করবেন। শালায় তো আর প্রেম করতে পারবো না। আপনারা যদি ওরে একটা পাত্রী দেন তাহলে অ্যাটলিস্ট বিয়েটা তো করতে পারবো। কি বলেন পাঠক ভাইয়ারা? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা এখানেই শেষ করছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো না হলে অবশ্যই একটু ভালো বলবেন, আর খারাপ হলে তাও ভালো বলবেন। আর বেশি বেশি লাইক প্লাস কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ, বাই বাই।